গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছি হুমায়ুন আহমেদের উপন্যাস দেয়াল। উপন্যাসটিকে অডিও বুক করতে গিয়ে ৬০টি পর্বে ভাগ করেছি। আজ পড়ছি এর প্রথম পর্ব। ভাদ্র মাসের সন্ধ্যা, আকাশে মেঘ আছে, লালচে রঙের মেঘ, যে মেঘে বৃষ্টি হয় না, তবে দেখায় অপূর্ব। এই গাঢ় লাল, এই হালকা হলুদ, আবার চোখের নিমিষে লালের সঙ্গে খয়েরি মিশে সম্পূর্ণ অন্য রং। রঙের খেলা যিনি খেলছেন, মনে হয় তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন। শফিক চা খেতে খেতে আকাশের রঙের খেলা দেখছে। সে চা খাচ্ছে ধানমন্ডি ১০ নম্বর রোডের মাঝখানে একটা চায়ের দোকানে। অস্থায়ী দোকান ছিল, এখন মনে হয় স্থায়ী হয়ে গেছে। হালকা পাতলা শিশির গাছের পাশে দোকান। শিশির গাছের মধ্যে তেজি ভাব লক্ষ্য করা যাচ্ছে। সে আকাশ স্পর্শ করা স্পর্ধা নিয়ে বড় হচ্ছে। শফিক চা শেষ করে পকেটে হাত দিয়ে দেখে মানিব্যাগ আনেনি। এরকম ভুল তার সচরাচর হয় না। তার আরেক কাপ চা খেতে ইচ্ছা করছে, চায়ের সঙ্গে সিগারেট। শফিক মন স্থির করতে পারছে না, সঙ্গে মানিব্যাগ নেই। এই তথ্য দোকানিকে আগে দেবে নাকি চা সিগারেট খেয়ে তারপর দেবে? শফিকের হাতে বিভূতিভূষণের একটা উপন্যাস। উপন্যাসের নাম ইছামতি। বইটির দ্বিতীয় পাতায় শফিক লিখেছে, অবন্তীকে শুভ জন্মদিন। বইটা নিয়ে শফিক বিব্রত অবস্থায় আছে। বইটা অবন্তীকে সে দিবে নাকি ফেরত নিয়ে যাবে? এখন কেন জানি মনে হচ্ছে ফেরত নেওয়াই ভালো। অবন্তীর বয়স ১৬। সে ভিকারুন্নিসা কলেজে ইন্টারমিডিয়েটে পড়ে। শফিক তাকে বাসায় অঙ্ক শেখায়। আজ অবন্তীর জন্মদিন। জন্মদিনের অনুষ্ঠানে শফিকে বলা হয়নি। অবন্তী শুধু বলেছে, ১৩ তারিখ আপনি আসবেন না, ওই দিন আমাদের বাসায় ঘরোয়া একটা উৎসব আছে, আমার জন্মদিন। শফিক বলেছে, ও আচ্ছা। অবন্তী বলেছে, জন্মদিনে আমি আমার কোনো বন্ধুবান্ধবকে ডাকি না, দাদাজান তার বন্ধুবান্ধবকে খেতে বলেন। শফিক আবারও বলেছে, ও আচ্ছা। অবন্তী বলেছে, আপনাকে জন্মদিনে নিমন্ত্রণ করা হয়নি, এই নিয়ে মন খারাপ করবেন না। শফিক তৃতীয়বারের মতো বলল, ও আচ্ছা। শেষবারে ও আচ্ছা না বলে বলা উচিত ছিল, মন খারাপ করব না। যে উৎসবে শফিকের নিমন্ত্রণ হয়নি, সেই উৎসব উপলক্ষে উপহার কিনে নিয়ে যাওয়া অস্বস্তির ব্যাপার। শফিক ঠিক করে রেখেছে বইটা অবন্তীদের বাড়ির দারোয়ানের হাতে দিয়ে আসবে। সমস্যা একটাই, দারোয়ান সব দিন থাকে না, গেট থাকে ফাঁকা। তবে আজ যেহেতু বাড়িতে একটা উৎসব, দারোয়ানের থাকার কথা। শফিক দোকানের দিকে তাকিয়ে বলল, মানিব্যাগ আনতে ভুলে গেছি, আপনার টাকাটা আগামীকাল ঠিক এই সময় দিয়ে দিব, চলবে? দোকানি কোনো জবাব দিল না। সে গরম পানি দিয়ে কাপ ধুচ্ছে। তার চেহারার সঙ্গে একজন বিখ্যাত মানুষের চেহারা সাদৃশ্য আছে। মানুষটা কে মনে পড়ছে না। দোকানির সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে হয়তো মনে পড়বে। শফিক অস্বস্তির সঙ্গে বলল, আমাকে আরেক কাপ চা খাওয়ান, আর একটা ক্যাপস্টেন সিগারেট। আগামীকাল থেকে এই সময়ে আপনার সব টাকা দিয়ে দেব। দোকানি কাপ ধোয়া বন্ধ রেখে শফিকের দিকে তাকিয়ে আছে। মনে হয় সে সিদ্ধান্তহীনতায় ভুগছে। দোকানির চোখের চাউনি দেখে শফিক নিশ্চিত হল, তার চেহারা আমেরিকান প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের মতো। আব্রাহাম লিঙ্কন লম্বা, আর এ বেটে। বেটে আব্রাহাম লিঙ্কন। উইলিয়াম বোথ এই আব্রাহাম লিঙ্কনকে গুলি করলে গুলি লাগত না, মাথার উপর দিয়ে চলে যেত। দোকানে বলল, আমার হাত ভিজা, আপনি বয়ম কইল্লা সিগারেট নেন। ভাদ্র মাসের লাল মেঘে বৃষ্টি পড়ার কথা না, কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়েছে। ফোঁটা ঘন হয়ে পড়ছে। আশ্চর্যের কথা, ব্যাঙ ডাকছে। আশেপাশে ডোবা নেই যে ব্যাঙ ডাকবে। ধানমন্ডি লেকের কোনো ব্যাঙ কি রাস্তায় নেমে এসেছে? বর্ষায় কই মাছ পাড়া বেড়াতে বের হয়, ব্যাঙরা কি বের হয়? শফিক ইছামতি বইটা সিগারেটের বৈয়ামের ওপর রেখে চায়ের গ্লাস হাতে নিয়েছে। দোকানি বলল, আপনি বেচতেছেন কি জন্যে? সালান নিচে কাড়ান। ভাদ্র মাসে বৃষ্টি আসে আর যায়, এখন বৃষ্টি থামব, আসমানে তারা ফুটব। শফিক দোকানের পাশে বসেছে, সিগারেট ধরিয়ে চায়ের কাপে চুমুক দিচ্ছে। বৃষ্টির থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। চায়ের দোকানের সামনে কালো রঙের একটা কুকুর এসে দাঁড়িয়েছে। কুকুরটা প্রকাণ্ড, দেশি কুকুর এত বড় হয় না। দোকানি বলল, কুত্তার শৈলটা দেখছেন? হালা ভোম বা জোয়ান। শফিক বলল, বিরাট। বড় লোকের কুত্তার সাথে দেশি কুত্তির সেক্স হইছে বইলা এই জিনিস পয়দা হইছে। দেখলে ভয় লাগে।
দোকানি বয়াম খুলে একটা টোস্ট বিস্কুট ছুঁড়ে দিল। কুকুর বিস্কুট কামড়ে ধরে চলে গেল। সে মনে হয় টোস্ট বিস্কুটের বিষয়ে আগ্রহী না, কিংবা ক্ষুধা নেই। ক্ষুধার্ত কুকুর এইখানেই কচকচ করে বিস্কুট খেত, আড়ালে চলে যেত না। দোকানি বলল, প্রত্যেকদিন সন্ধ্যায় ভম্বাগুত্তা আহে, এরে একটা বিস্কুট দেই, মুখে নিয়ে চইল্লা যায়। ঠিক করছি, কুত্তাটারে ভালো মতো একদিন খানা দিব, গোশ ভাত। শফিক বলল, আপনার চেহারার সঙ্গে অতি বিখ্যাত একজন মানুষের চেহারার মিল আছে। নাম আব্রাহাম লিঙ্কন, আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। দোকানি বলল, গরিবের আবার চেহারা কি? আপনার নাম কি? গরিবের নামও থাকে না, বাপ মা কাদের বললা ডাকে। আমার নাম কাদের মোল্লা। নামে শেষে মোল্লা কেন লাগাইছে আমি জানি না। নামাজের ধারে কাছে নাই, মাকুন্দা মানুষ, তুতনিতে এক গাছা দাঁড়িয়েও নাই, নাম হয়েছে মোল্লা। ছাতা মাথায় কে যেন এগিয়ে আসছে। অল্প বৃষ্টিতেই পানি জমে গেছে। লোকটা পানিতে ছপছপ শব্দ করতে করতে আসছে। শফিক আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। দূর থেকে মানুষটাকে চেনা চেনা লাগছে, কিন্তু পুরোপুরি চেনা যাচ্ছে না। আজকাল শফিকের এই সমস্যা হচ্ছে, প্রথম দর্শনেই কাউকে সে চিনতে পারছে না। মাস্টার সাহেব, এইখানে কি করেন? অবন্তীদের বাড়ির দারোয়ান কামাল ছাতা মাথায় দোকানের সামনে এসে দাঁড়িয়েছে। মনে হয় বিড়ি কিনতে এসেছে। শফিক বিব্রত গলায় বলল, বৃষ্টিতে আটকা পড়েছি। কামাল বলল, ঘরে আসেন, ঘরে আইসা বসেন। শফিক বলল, ঘরে যাব না, তুমি অবন্তীকে এই বইটা দিয়ে দিও, তার জন্মদিনের উপহার। বই দিতে এসে বৃষ্টিতে আটকা পড়েছি, বইটা সাবধানে নিও, বৃষ্টিতে যেন ভিজে না। তোমার আপার হাতেই দিও। কামাল গলা নামিয়ে বলল, বই আফার হাতেই দিব, আপনি টেনশন করেন না। বলে সে চোখ টিপ দেওয়ার ভান করল। শফিকের গা জ্বলে গেল। একবার ইচ্ছা করল বলে, চোখ টিপ দিলে কেন? শফিকের অনেক কিছু বলতে ইচ্ছা করে, শেষ পর্যন্ত বলা হয় না। কামাল বই হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, যাচ্ছে না। সে 2 শলা সিগারেট কিনতে এসেছে, মাস্টারের সামনে কিনতে পারছে না। শফিক উঠে দাঁড়াল। বৃষ্টি থামার জন্য অপেক্ষা করা অর্থহীন, এই বৃষ্টি থামবে না। ভয়ঙ্কর কালো কুকুরটা আবার উদয় হয়েছে। সে যাচ্ছে শফিকের পেছনে পেছনে। শফিক কয়েকবার বলল, এই যা বললাম, যা। লাভ হল না। পানিতে ছপ শব্দ তুলে কুকুর পেছনে পেছনে আসছেই। হঠাৎ ছুটে এসে পা কামড়ে ধরবে না তো? শফিক হাঁটার গতি বাড়াল। কুকুরও তাই করল। ভালো যন্ত্রণা তো। অবন্তীর দাদা সরফরাজ খানের হাতে ইছামতি বই। দারোয়ান বইটা সরাসরি তাঁর হাতে দিয়েছে। তিনি প্রথমে পাতা উল্টিয়ে দেখলেন লুকানো কোনো চিঠি আছে কিনা। বদ প্রাইভেট মাস্টারেরা বইয়ের ভেতর লুকিয়ে প্রেমপত্র পাঠায়, অতি পুরনো টেকনিক। চিঠি পাওয়া গেল না। বইটা তিনি ড্রয়ারে লুকিয়ে রাখলেন। আগে নিজে পড়ে দেখবেন বইয়ের লেখায় কোনো ইঙ্গিত কি আছে। হয়তো দেখা যাবে এক প্রাইভেট মাস্টারকে নিয়ে কাহিনী। বড়লোকের মেয়ের সঙ্গে তার প্রণয় হয়, বাড়ি থেকে পালিয়ে সেই মেয়ে মাস্টারকে বিয়ে করে, তাদের সুখের সংসার হয়। গল্প উপন্যাস হল অল্প বয়সী মেয়েদের মাথা খারাপের মন্ত্র। তার মতে দেশে এমন আইন থাকা উচিত যেন বিয়ের আগে কোনো মেয়ে আউট বই পড়তে না পারে। বিয়ের পরে যত ইচ্ছা পড়ুক, তখন মাথা খারাপ হলে সমস্যা নাই। মাথা খারাপ ঠিক করার লোক আছে। স্বামীর সঙ্গে আদর্শ হাগে একটা রাত পার করলেই মাথা লাইনে চলে আসবে। সরফরাজ খান ইজি চেয়ারে আধশোয়া হয়ে আছেন। নাতনির জন্মদিনের নিমন্ত্রিত অতিথিরা এখনো কেউ আসেনি। যেভাবে বৃষ্টি নামছে, কেউ আসবে কিনা কে জানে। রাতের বেলা এমনিতে কেউ বের হতে চায় না। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি শোচনীয়। মুক্তিযুদ্ধের সময় যে অস্ত্র মানুষের হাতে চলে গিয়েছিল তা সব উদ্ধার হয়নি। দিন দুপুরেই ডাকাতি ছিনতাই হচ্ছে। যাদের হাতে আইনশৃঙ্খলা রক্ষার কথা, তাদের কেউ কেউ ডাকাতি ছিনতাই নেমেছে। সরফরাজ খানের মনে হল ভারতের সেনাবাহিনীকে এত তাড়াতাড়ি বিদায় করা ভুল হয়েছে। এরা থাকত আরও কিছুদিন। সরফরাজ গলা উঁচিয়ে এবাড়ির একমাত্র কাজের মেয়ে রহিমাকে ডাকলেন। রহিমা 15 বছর ধরে এ বাড়িতে আছে, কর্তৃত্ব নিয়ে আছে। যতই দিন যাচ্ছে তার কর্তৃত্ব ততই বাড়ছে। এখন সে মুখে মুখে কথা বলে। রহিমা এসে দাঁড়াল। মাথায় ঘোমটা দিতে দিতে বলল, কি বলবেন তাড়াতাড়ি বলেন, পাক বসাইছি। বুড়া গরুর মাংস আনছে, শীত দহনের নাম নাই। সরফরাজ বললেন, এখন থেকে মাস্টার যতক্ষণ অবন্তীকে পড়াবে তুমি সামনে বসে থাকবে। এইটা কেমন কথা? আমার কাজ কাম কে করব? সরফরাজ কঠিন গলায় বললেন, এ বাড়িতে আমি আর অবন্তী এই 2 জন মানুষ।
এত কাজকর্ম কোথায় দেখলে? শুধু বাড়তি কথা। রহিমা বলল, 2 জন মানুষ, এইটা কি বললেন? আমরা রে মানুষের মধ্যে ধরেন না? আমি আছি, ড্রাইভার ভাই আছে, দারোয়ান আছে, সবের পাকে এক চুলায় হয়। 5 জন মানুষ। আপনার কথা শেষ হইছে? এখন যাব? অবন্তী কোথায়? আফা ছাদে। বৃষ্টির মধ্যে সে ছাদে কি করে? এটা আফারে জিগান, আমি কেমনে বলবো? যে আসামি সে জবানবন্দি দিবে। আমি আসামি না, আমি বৃষ্টির মধ্যে ছাদে যাই নাই। কথাবার্তা হিসাব রেখে বলবে। এখন যাও, অবন্তীকে আমার কাছে পাঠাও। আর যে কথা প্রথম বললাম, অবন্তী যখন তার মাস্টারের কাছে পড়বে তুমি উপস্থিত থাকবে। প্রতিদিন থাকতে হবে না, মাঝে মাঝে আমি থাকব। তাদের মধ্যে কোনো ঘটনা কি ঘটেছে? জানি না, ঘটতে পারে। সাবধান থাকা ভালো। তুমি টেবিলের নিচে তাদের পায়ের দিকে লক্ষ্য রাখবে। পায়ে পায়ে ঠোকাঠুকি দেখলেই বুঝবে ঘটনা ঘটেছে। এরকম কিছু চোখে পড়লে মাস্টারকে কানে ধরে বিদায় করব। বদ কোথাকার। অবন্তী ছাদে হাঁটছে, তবে বৃষ্টিতে ভিজছে না। তার গায়ে নীল রঙের রেইনকোট। এই রেইনকোট তার মা ইসাবেলা স্পেন থেকে গত বছর পাঠিয়েছিলেন, জন্মদিনের উপহার। এ বছরের জন্মদিনের উপহার এখনও এসে পৌঁছায়নি, তবে জন্মদিন উপলক্ষে লেখা চিঠি এসে পৌঁছেছে। অবন্তী সেই চিঠি এখনও পড়েনি। রাতে ঘুমোতে যাওয়ার সময় পড়বে। ইসাবেলা তার মেয়েকে বছরে 2টা চিঠি পাঠান, একটা তার জন্মদিনে, আরেকটা ক্রিসমাসে। অবন্তীদের ছাদ ঝোপঝাড়ে বোঝায় এক জংলি জায়গা। তার দাদি জীবিত থাকা অবস্থায় ছাদে বড় বড় টব তুলে নানান গাছপালা লাগিয়েছিলেন। তিনি নিয়মিত ছাদে আসতেন, গাছগুলির যত্ন নিতেন। তার মৃত্যুর পর অবন্তী ছাদে আসে, কিন্তু টবের গাছে পানি দেয় না। গাছগুলি নিজের মতো বড় হয়েছে, কিছু মরে গেছে, কিছু টবে আগাছা জন্মেছে। একটা কামিনী গাছ হয়েছে বিশাল, বর্ষায় ফুল ফোটে, সেই গন্ধ তীব্র। আজ অবশ্য কামিনী ফুলের গন্ধ পাওয়া যাচ্ছে না। এমন কি হতে পারে কিছু বিশেষ দিনে কামিনী ফুল গন্ধ দেয় না? ছাদের রেলিংয়ের একটা অংশ ভাঙা। অবন্তী মাঝে মাঝে রেলিংয়ের ভাঙা অংশে দাঁড়ায়। সে ঠিক করে রেখেছে কোনো একদিন সে এখান থেকে নিচে ঝাঁপ দেবে। ঝাঁপ দিয়ে যেখানে পড়বে সে জায়গাটা বাঁধানো, কাজেই তার মৃত্যুর সম্ভাবনা আছে। আজ সে ঝাঁপ দেবে না বলেই কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিচে নেমে এলো। রহিমা বলল, আপনারে দাদা ডাকে, মনে হয় কোনো জটিল কথা বলবে। অবন্তী তার দাদাজানের সামনে দাঁড়িয়ে বলল, দাদাজান, জটিল কথা কিছু বলবে? সরফরাজ নাতনির দিকে তাকিয়ে প্রবল দুঃখবোধে আপ্লুত হলেন। মেয়েটা পৃথিবীর সব রূপ নিয়ে চলে এসেছে। অতি রূপবতীদের কপালে দুঃখ ছাড়া কিছু থাকে না। তিনি দীর্ঘ নিঃশ্বাস চাপতে চাপতে বললেন, বলবো। উপদেশমূলক কথা? জন্মদিনে উপদেশমূলক কথা শুনতে ভালো লাগে না। কী ধরনের কথা শুনতে ভালো লাগে? মজার কোনো কথা। সরফরাজ বিরক্ত গলায় বললেন, আমি তো মজার কোনো কথা জানি না। অবন্তী বলল, আমি জানি, আমি বলি তুমি শোনো। আমার মার নাম স্পেনের রানী ইসাবেলার নামে। রানী ইসাবেলা সারা জীবনে 2বার মাত্র স্নান করেছেন। সরফরাজ বললেন, এটা তো মজার গল্প না, নোংরা থাকার গল্প। অবন্তী বলল, রানী ইসাবেলা যখন দরবারে যেতেন তখন পোশাক পরতেন, বাকি সময় নগ্ন ঘোরাফেরা করতেন। গায়ে কাপড় লাগলে গা কুটকুট করত এই জন্যে। সরফরাজ হতভম্ব গলায় বললেন, এই গল্প তোমাকে কে বলেছে? মাস্টার? উনি এই গল্প কেন করবেন? মা চিঠিতে লিখেছেন। মা চিঠিতে মজার কথা লেখেন। সরফরাজ কঠিন গলায় বললেন, যে চিঠিতে এই গল্প আছে সেই চিঠি আমাকে পড়তে দিবে। কেন? আমার ধারণা কোনো চিঠিতে এমন কথা তোমার মা লিখে নাই। এই নোংরা গল্প অন্য কেউ তোমার সঙ্গে করেছে, বুঝেছ? অবন্তী হাসল। সরফরাজ বললেন, হাসছ কেন? তোমার এই গল্প আমি সিরিয়াসলি নিয়েছি। অবন্তী বলল, তুমি সবকিছুই সিরিয়াসলি নাও, আমার বিষয়ে তোমাকে এত ভাবতে হবে না। তোমার বিষয়ে কে ভাববে? আমার বিষয়ে ভাবার লোক আছে। লোকটা কে? তোমাকে বলবো না, তবে রানী ইসাবেলা সম্পর্কে আরেকটা কথা বলবো। ওই নোংরা বেটির কোনো কথা শুনব না। কথা শুনলে অবাক হবে। তোমার সঙ্গে থাকা মানেই ঘণ্টায় ঘণ্টায় অবাক হওয়া, আর অবাক হতে চাচ্ছি না। ঘন ঘন অবাক হলে লিভারের ফাংশন ভালো থাকে। তোমার লিভার ফাংশন ভালো থাকা দরকার। সরফরাজ বিরক্ত গলায় বললেন, কি বলবে বলে ঝামেলা শেষ করো। অবন্তী বলল, আমেরিকার প্রথম ডাকটিকেটে যে ছবি ছাপা হয়েছিল সেই ছবি রানী ইসাবেলার।
সরফরাজ জবাব দেওয়ার আগেই দরজার কড়া নাড়ার শব্দ হল। নিমন্ত্রিত অতিথিদের কেউ মনে হয় এসেছেন। অবন্তী গেল দরজা খুলতে। প্রথম অতিথির নাম খালেদ মোশাররফ, ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ, অবন্তীর বাবার বন্ধু। তারা স্কুল জীবনে একসঙ্গে দাঁড়িয়াবান্ধা খেলতেন। খালেদ মোশাররফের ফুসফুসের জোর ছিল অসাধারণ। কুঁ ডাক দিয়ে ৩ মিনিট ধরে থাকা সহজ ব্যাপার না। অবন্তীমা, কেমন আছো? ভালো আছি চাচু। আজ তোমাকে অন্য দিনের চেয়ে একটু বেশি সুন্দর লাগছে। এর কারণ কি মা? চাচু, আপনি যখনই আসেন এই কথা বলেন। খালেদ মোশাররফ বললেন, আমি মিলিটারি মানুষ, যা দেখি তাই বলি। আমি তো বানিয়ে বানিয়ে বলতে পারি না অবন্তীকে আজ অন্য দিনের চেয়ে একটু কম সুন্দর লাগছে। মিলিটারিরা কি সবসময় সত্যি কথা বলে? না রে মা, যখন যুদ্ধক্ষেত্রে থাকে তখন অবশ্যই বলে। যুদ্ধের সময় মিথ্যা বলার সুযোগ থাকে না। ভালো কথা। তোমার বাবার কোনো খবর কি পাওয়া গেছে? না। মানুষটা কি হারিয়ে গেল? আশ্চর্য। অবন্তী বলল, বাবার বিষয়ে আশ্চর্য হওয়ার কিছু নেই। কিছুদিন পরপর ডুব দেওয়া তার স্বভাব। সরফরাজ ভেতর থেকে বললেন, কে এসেছে? খালেদ? অবন্তী বলল, হ্যাঁ দাদাজান, জন্মদিনের পার্টি এখন শুরু হল। খালেদ মোশাররফ বললেন, জন্মদিন নাকি? কার জন্মদিন? অবন্তী অবলীলায় বলল, দাদাজানের। আগে জানলে তো কিছু একটা নিয়ে আসতাম। অবন্তী বলল, এখনো সময় আছে, চট করে কিছু একটা নিয়ে আসুন। শুধু ফুল আনবেন না, দাদাজান ফুল পছন্দ করেন না। খালেদ মোশাররফ বের হওয়ার সঙ্গে সঙ্গে সরফরাজ বললেন, কে এসেছে? অবন্তী বলল, যে এসেছে সে চলেও গেছে। সরফরাজ বললেন, তার মানে? ওই শোনো, জিপ স্টার্ট দেওয়ার শব্দ। জিপ নিয়ে চলে যাচ্ছেন। সরফরাজ হতভম্ব গলায় বললেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। আশ্চর্য। শফিক তার ঝিকাতলার বাসার বারান্দায় কেরোসিনের চুলায় ভাত বসিয়েছে। দুপুরের ডাল ছিল। দুপুরের ডাল রয়ে গেছে। রাতে ডালের সঙ্গে ডিম ভাজা করা হবে। ডাল থেকে টক গন্ধ আসছে। মনে হয় নষ্ট হয়ে গেছে। গরমে নষ্ট হয়ে যাওয়ারই কথা। শফিক ঠিক করল, এখন থেকে বাড়তি কিছু রান্না হবে না। যতটুকু প্রয়োজন ততটুকুই রাখবে। বাজারে চাল পাওয়া যাচ্ছে না। বাংলাদেশের মানুষ একবেলা রুটি খাচ্ছে। শফিক রুটি খেতে পারে না। রুটি বানানোও ঝামেলা। আটা দিয়ে কাই বানাও, বেলুন দিয়ে রুটি বেলো, তাওয়ায় শেকো, মেলা দিকদারি। সবচেয়ে ভালো হয় রাধানাথ বাবুর মতো একবেলা খাওয়ার অভ্যাস করলে। তিনি সূর্য ডোবার সামান্য আগে একবেলা খান। তাতে যদি তাঁর সমস্যা না হয়, শফিকের কেন হবে? রাধানাথ বাবু এখন একটা বই লিখছেন, রবীন্দ্রনাথ এবং বুদ্ধ ধর্ম। তার নানান রকম অদ্ভুত অদ্ভুত তথ্য দরকার হয়। শফিকের ওপর দায়িত্ব পড়ে তথ্য অনুসন্ধানের। শফিককে তিনি মাগনা খাটান না, প্রতিটি তথ্যের জন্য 20 টাকা করে দেন। রাধানাথ বাবুর কাছে শফিকের 40 টাকা পাওনা হয়েছে। রাধানাথ বাবু বলেছেন, রবীন্দ্রনাথ কোনো এক জায়গায় জীবন এবং মৃত্যুকে রমণীর 2 স্তন হিসেবে ভেবেছেন। আমার কিছুই মনে পড়ছে না। তুমি খুঁজে বের করতে পারলে 40 টাকা দেব। রবীন্দ্র রচনাবলী 1ম পৃষ্ঠা থেকে পড়া শুরু করো। শফিক আজই খুঁজে পেয়েছে। কাল সকালে যাবে, টাকাটা নিয়ে আসবে। তার হাত একেবারেই খালি। হাত খালি থাকলে তার অস্থির লাগে। মনে হয় পায়ের নিচে মাটি নেই, চোরাবালি। চোরাবালিতে সে ক্রমেই তলিয়ে যাচ্ছে। যাই হোক, কাল টাকা পাওয়া যাবে। চোরাবালি থেকে মুক্তি। রাধানাথ বাবুর কবিতার লাইন দুটি আছে নৈবেদ্য কাব্যগ্রন্থে। কবিতার নাম মৃত্যু। স্তন হতে তুলে নিলে কাঁদে শিশু ডরে, মুহূর্তে আশ্বাস পায় গিয়ে স্তনান্তরে। ভাত হয়ে গেছে, ডিম ভাজা গেল না। একটাই ডিম ছিল, সেটা পচা বের হয়েছে। শফিক টোকে যাওয়া ডাল দিয়ে খেতে বসল। কয়েক নলার বেশি খাওয়া গেল না, শরীর উল্টে আসছে। আজকে ডাল মাখা ভাত অবশ্যই নষ্ট হবে না। বিশাল কুকুরটা তার পেছনে পেছনে এসে মেঝেতে থাবা গেড়ে বসে আছে। সে নিশ্চয়ই ক্ষুধার্ত। এত বড় শরীরের জন্যে প্রচুর খাদ্য দরকার। শফিক ডাল মাখানো ভাত উঠানে ঢেলে দিল। কি আগ্রহ করেই না কুকুরটা খাচ্ছে। ঘরে একটা টিনের থালা থাকলে থালায় ভাত দেওয়া যেত। পশু পাখিরাও তো কিছুটা সম্মান আশা করতে পারে। শফিক বলল, এই তোর নাম কি? কুকুরটা মাথা তুলে তাকিয়ে আবার খাওয়ায় মন দিল। শফিক বলল, আমি তোর নাম দিলাম কালা পাহাড়। ঐতিহাসিক চরিত্র। নাম পছন্দ হয়েছে? কুকুর এবার ঘেউ শব্দ করল। মনে হয় নাম পছন্দ হয়েছে। শফিক বলল, খাওয়া দাওয়া করে চলে যা। আমি খুবই গরিব মানুষ। ডালটা নষ্ট না হলে আমিই খেতাম, তোকে দিতাম না।
আমার অবস্থান তোর চেয়ে খুব যে উপরে তা কিন্তু না। কালাপাহাড় আরেকবার খেউ করে শুয়ে পড়ল। তার ডিনার শেষ হয়েছে। ঝড় বৃষ্টির রাতে সে আর বের হবে না, এখানেই থাকবে। একজন প্রভু পাওয়া গেছে, এই আনন্দেও সে মনে হয় খানিকটা আনন্দিত। মানুষ এবং পশু শুধু যে বন্ধু খোঁজে তা না, তারা প্রভুও খোঁজে। অবন্তী মায়ের চিঠি নিয়ে শুয়েছে। খাম খুলেই সে প্রথমে গন্ধ শুকল। তার মা চিঠিতে 2 ফোঁটা পারফিউম দিয়ে খাম বন্ধ করেন। গন্ধের খানিকটা থেকে যায়। আজকের গন্ধটা অদ্ভুত, চাপাতা চাপাতা গন্ধ। মার কাছ থেকে এই পারফিউমের নাম জানতে হবে। অবন্তী চিঠি পড়তে শুরু করল। শুভ জন্মদিন অবন্তী মা। তুমি তোমার যে ছবি পাঠিয়েছ এই মুহূর্তে তা আমার লেখার টেবিলে। আমি প্রবল ঈর্ষা নিয়ে ছবিটির দিকে তাকাতে তাকাতে তোমাকে লিখছি। তুমি আমার চেয়ে অনেক বেশি সুন্দর হয়ে পৃথিবীতে এসেছ। তোমার মতো বয়সে সবাই আমাকে ডাকত ফ্লাওয়ার। তোমার নাম আমি দিলাম স্বর্গের পুষ্প। একটাই ত্রুটি, তোমার চোখ আমার চোখের মতো নীল হয়নি। তুমি তোমার বাবার কালো চোখ পেয়েছ। ভালো কথা, তোমার বাবার সঙ্গে কি তোমার যোগাযোগ হয়েছে? আশ্চর্যের ব্যাপার, মানুষটা কি শেষ পর্যন্ত হারিয়েই গেল? তুমি চিঠিতে তোমার এক গৃহশিক্ষকের কথা লিখেছ। তুমি কি এই যুবকের প্রেমে পড়েছ? চট করে কারো প্রেমে পড়ে যাওয়া কোনো কাজের কথা না। অতি রূপবতীদের কারো প্রেমে পড়তে নেই, অন্যরা তাদের প্রেমে পড়বে, তাই নিয়ম। এখন আমি তোমার ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাচ্ছি। তুমি কি আসবে আমার এখানে? যুদ্ধবিধ্বস্ত একটি হতদরিদ্র দেশে পড়ে থাকার কোনো মানে হয় না। তোমার বৃদ্ধ দাদাজানকে সঙ্গ দেওয়ার জন্য দেশে পড়ে থাকতে হবে, এটা কোনো কাজের কথা না। তোমার জীবন তোমার একারই। এক বৃদ্ধকে সেখানে জড়ানোর কিছু নেই। সে বরং একটা কম বয়সী মেয়ে বিয়ে করুক। একজন বৃদ্ধের সঙ্গে তোমার বাস করাকেও আমি ভালো চোখে দেখছি না। সেক্স ডিপ্রাইভড বৃদ্ধরা নানান কুকাণ্ড করে। আমি তোমাকে নিয়ে চিন্তায় আছি। লুইসের সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে। আমি একা বাস করছি। লুইসের কারণে আমি অনেক টাকার মালিক হয়েছি। ঠিক করেছি সমুদ্রের কাছে একটা ভিলা কিনে বাস করব। তুমি আমার সঙ্গে এসে থাকতে পারো। মা মেয়ে সুখে জীবন পার করে দেব। তোমার জন্মদিন উপলক্ষে পারফিউমের একটা সেট পাঠালাম। তোমার 16 বছর হয়েছে বলে 16টা পারফিউম। এর মধ্যে তোমার কাছে সবচেয়ে ভালোটার নাম আমাকে লিখে পাঠাবে। যদি আমার পছন্দের সঙ্গে মিলে যায় তাহলে পুরস্কার আছে। মা, তুমি ভালো থেকো। প্রায়ই তোমাকে নিয়ে আমি ভয়ঙ্কর স্বপ্ন দেখি। আমার অস্থির লাগে। ইসাবেলা। মেঘ কেটে আকাশে চাঁদ উঠেছে। ভাদ্র মাসে চাঁদের আলো সবচেয়ে প্রবল হয়। চারদিকে পানি জমে থাকে বলে চাঁদের আলো প্রতিফলিত হয়ে ভাদ্রের চন্দ্ররাত আলোকময় হয়। শফিক বারান্দায় কাঠের বেঞ্চে বসে আছে। বৃষ্টি ভেজা উঠান চাঁদের আলোয় চিকচিক করছে। এই রূপ শফিককে স্পর্শ করছে এরকম মনে হচ্ছে না। সে ক্ষুধায় অস্থির। ক্ষুধার সময় দেবতা সামনে এসে দাঁড়ালে তাকেও নাকি খাদ্যদ্রব্য মনে হয়। কালো কুকুরটা এখনও আছে। শফিক বেঞ্চে বসামাত্র সে উঠে এসে বেঞ্চের নিচে ঢুকে পড়ল। এক থালা টোকে যাওয়া ডালমাখা ভাত খেয়ে সে কৃতজ্ঞতা অস্থির হয়ে আছে। শফিক ডাকল, কালাপাহাড়, এই কালাপাহাড়। কালাপাহাড় সাড়া দিল। বেঞ্চের নিচ থেকে সে মাথা বের করে তাকাল শফিকের দিকে। শফিক বলল, কুকুর হয়ে জন্মানোর একটা সুবিধা আছে। খুব ক্ষুধার্ত হলে ডাস্টবিনে ঘাটাঘাটি করলে কিছু না কিছু পাওয়া যায়। মানুষের এই সুবিধা নেই। কালাপাহাড় বিচিত্র শব্দ করল। শফিকের কেন জানি মনে হল কুকুরটা তার কথা বুঝতে পেরে জবাব দিয়েছে। শফিকের হঠাৎ করে গায়ে কাঁটা দিল। শফিকের মা জবেদা খানমের একটা পোষা কুকুর ছিল। জবেদা খানম কুকুরটাকে কপাল পোড়া বলে ডাকতেন। কেউ তার গায়ে গরম ভাতের মার ফেলে কপাল পুড়িয়ে দিয়েছিল। কুকুরটা জবেদা খানমের সঙ্গে কথা বলত এবং ভদ্রমহিলার ধারণা তিনি কুকুরের সব কথা বুঝতে পারতেন। শফিক দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবল, আমার মা স্কিজোফ্রেনিয়ার রোগী ছিলেন। একজন রোগীর ক্ষেত্রে এমন ঘটনা ঘটে। আসলে কি তাই, নাকি অন্য কিছু? জগৎ অতি রহস্যময়। হয়তো তার মা সত্যি সত্যি পশু পাখির কথা বুঝতেন। এক শ্রাবণ মাসের কথা, গভীর রাত। ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছে। জবেদা শফিককে ডেকে তুলে বললেন, বাবা, হারিকেন আর সাথী নিয়ে একটু আগাতো। শফিক অবাক হয়ে বলল, কোথায় যাব? ঈশ্বরগঞ্জ থেকে তোর বাবা আসছে। কাঠের পুলের কাছে এসে ভয় পাচ্ছে। তোর বাবাকে একটু কষ্ট করে নিয়ে আয়।
শফিক বলল, বাবা এসেছেন, এই খবর তুমি কোথায় পেয়েছ? কপাল পোড়া, আমাকে বলেছে। কুকুরটা তোমাকে বাবা সংবাদ দিয়েছে? হুম। শফিক শীতল গলায় বলল, এক কাজ করো, কুকুরের গলায় হারিকেন ঝুলিয়ে দাও, সে বাবাকে পুল পার করে নিয়ে আসুক। জবেদা খানম ক্ষীণ গলায় অনুনয়ের ভঙ্গিতে বললেন, বাবা যা না, মায়ের অনুরোধটা রাখ, মার কথাটা শোন। শফিক বলল, মা, তোমার কথা আমি 100 বার শুনব, কুকুরের কথা শুনব না। কুকুরের কথায় ঝড় বৃষ্টির রাতে কাঠের ব্রিজের কাছে যাব না। জবেদা বললেন, মানুষটা ভূতের ভয়ে অস্থির হয়ে আছে, কাঠের ব্রিজ পার হতে পারছে না। ভূত বলে কিছু নেই মা, ভূত গ্রামের দুর্বল মানুষের কল্পনা। মাথা নেই একটা ভূত কাঠের পুলে বসে থাকে, নিশিরাতে কেউ পুল পার হতে গেলে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়, এইসব হলো গল্প। জবেদা বললেন, বাবারে, কয়েকজন তো মারা গেছে। কয়েকজন না, 2 জন মারা গেছে, তারা পা পিছলে খালে পড়ে মরেছে। আমি নিশিরাতে অনেকবার পুল পার হয়েছি, আমি মাথা কাটা ভূত দেখি নাই। ভূত প্রেত সবার কাছে যায় না, কারো কারো কাছে যায়। মা ঘুমাও তো। শফিক কাঁথার নিচে ঢুকে বাক্যালাপের ইতি করল। সেই রাতে তার ভালো ঘুম হল। ঘুম ভাঙল লোকজনের হইচই চিৎকারের শব্দে। তার বাবার মৃতদেহ কাঠের পুলের নিচে পাওয়া গেছে। তার হাতে চটের ব্যাগ, ব্যাগে একটা শাড়ি, নিশ্চয়ই তার স্ত্রীর জন্যে কেনা, আর একটা হারমোনিকা। হারমোনিকা তিনি কেন কিনেছিলেন, কার জন্যে কিনেছিলেন, এই রহস্য ভেদ হয়নি। শফিকের বাবা হারমোনিকা কেনার মানুষ না, তিনি মাওলানা মানুষ। কিছু রহস্য মানুষ মৃত্যুর সঙ্গে নিয়ে চলে যায়, সেই সব রহস্যের কখনোই কোনো কিনারা হয় না। হারমোনিকা শফিকের কাছে আছে, কখনো এই বাদ্যযন্ত্রে ফুঁ দেওয়া হয়নি। শফিক ঠিক করে রেখেছে, তার জীবনে যদি কখনো গাঢ় আনন্দের ব্যাপার ঘটে, তাহলে সে হারমোনিকায় ফুঁ দেবে। রাত অনেক হয়েছে, অবন্তী ঘুমাতে গেছে। রহিমা অবন্তীর ঘরে মেঝেতে বিছানা করেছে। অবন্তী একা ঘুমোতে চায়, সরফরাজ খানের কারণে তা সম্ভব হচ্ছে না। রহিমার নানান সমস্যা আছে, সে ঘুমের মধ্যে কথা বলে, হঠাৎ হঠাৎ বিকট শব্দে তার নাক ডাকে। তার চেয়েও বড় সমস্যা হল, মাঝে মাঝে রহিমা জেগে বসে থাকে, তাকে দেখে তখন মনে হয় সে কাউকে চিনতে পারছে না। এই সময় সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। রহিমা বলল, পান খাইবে না ফা? অবন্তী বলল, না। রহিমা বলল, জর্দা দিয়া পান খাইলে মেয়ে ছেলে শরীরে সুঘ্রাণ হয়। অবন্তী বলল, জর্দা খেয়ে শরীরে সুঘ্রাণ করার কিছু নাই, গায়ে পারফিউম দিলেই হয়। রহিমা হাই তুলতে তুলতে বলল, আমি খোয়াব একটা জিনিস পাইছি, বলবো? না, কথা বলা বলি বন্ধ, এখন ঘুম। রহিমা বলল, ওয়াবে পাইছি, মাস্টার সাহেবের সাথে আপনার শাদী হবে। অবন্তী কঠিন গলায় বলল, আমি আর একটা কথাও শুনব না। রহিমা বলল, আমি নিজের মনে কথা বলি, শুনলে শুনবেন, না শুনলে নাই। আপনার আর মাস্টার সাহেবের বিবাহ হবে গোপনে, আপনার দাদাজানের অমতে, মামলা মোকদ্দমা হবে, শেষমেশ মিটমাট হবে। আমি খোয়াবে পাইছি, আমার খোয়াব বড়ই কঠিন। একবার কি হয়েছে শুনেন, খোয়াবে পাইলাম। রহিমা কথা বলেই যাচ্ছে। অবন্তী 2 হাতে কান চেপে ধরে মনে মনে গান করছে। আমার এই হেসে যাওয়াতেই আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে সুমন্দ। মনে মনে গান করলে বাইরের কোনো শব্দ কানে ঢোকে না, এই আবিষ্কার অবন্তীর নিজের। রাধানাথ বাবুর বয়স 65। তার মাথা ভর্তি সাদা ধপধপে চুলের দিকে তাকালেই শুধু বয়স বোঝা যায়। চুলে কলপ করা হলে বয়স 30-এর কোঠায় নেমে আসত। সবল সুঠাম, বেটে খাটো মানুষ, চোখ বড় বড় বলে মনে হয় তিনি সারাক্ষণ বিস্মিত হয়ে আছেন। তার গাত্রবর্ণ অস্বাভাবিক গৌর। তার মাসি বলতেন, আমার রাধুর গা থেকে আলো বের হয়, রাতের বেলা এই আলোতে তুলসীদাসের রামায়ণ পড়া যায়। চিরকুমার এই মানুষটি নীলক্ষেতের একটি দোতলা বাড়ির চিলে কোঠায় থাকেন। একতলায় তাঁর প্রেস, প্রেসের নাম আদর্শ লিপি। প্রেসের সঙ্গে জিঙ্ক ব্লকের একটা ছোট্ট কারখানাও আছে। প্রেসের লোকজন তাকে ডাকেন সাধুবাবা। সাধুবাবা ডাকার যৌক্তিক কারণ আছে, তাঁর আচার আচরণ, জীবনযাপন সাধুসন্তদের মতো। বাড়ির চিলে কোঠায় তার প্রার্থনার ব্যবস্থা। পশমের আসনে বসে চোখ বন্ধ করে তিনি প্রতিদিন সন্ধ্যায় প্রার্থনায় বসেন। তার সামনে থাকে ভূষা কালির একটা বাঁধানো পায়ের ছাপ। এই পায়ের ছাপে বুড়ো আঙুল নেই। এই ছাপটা কার পায়ের তা তিনি কাউকে এখনও বলেননি। প্রার্থনার সময় পায়ের ছাপের সামনে রেডির তেলের প্রদীপ জ্বলে, ধূপ পোড়ানো হয়। কোনো কোনো দিন প্রার্থনা দ্রুত শেষ হয়,
আবার দীর্ঘ সময় নিয়েও প্রার্থনা চলে। সারা রাত প্রার্থনা চলেছে এমন নজিরও আছে। সাধু বাবা রাধানাথ সূচিবায়ুগ্রস্ত না, কিন্তু তিনি মানুষের স্পর্শ বাঁচিয়ে চলেন। তার পরিচিত সবাই বিষয়টি জানে বলে খুব সাবধানে থাকে। দৈবাত কারো গায়ের সঙ্গে গা লেগে গেলে তিনি তৎক্ষণাৎ স্নান করেন। স্নানের পর ভেজা কাপড় বদলান না, ভেজা কাপড় গায়ে শুকান। তিনি নিরামিষাশী এবং একাহারী। সূর্য ডোবার আগে খাবার খান, তবে সারাদিনই ঘন ঘন চা খান, লেবুর শরবত খান। বেদানা তার প্রিয় ফল। পাথরের বাটিতে সবসময় দানা ছড়ানো বেদানা থাকে। রাধানাথ বাবুর সামনে দৈনিক ইত্তেফাক হাতে শফিক বসে আছে। সে এই বাড়িতে প্রতিদিন সকাল 9টার মধ্যে এসে পড়ে। তার দুটি দায়িত্বের একটি রাধানাথ বাবুকে খবরের কাগজ পড়ে শোনানো এবং অন্যটি হল তার ডিকটেশন নেওয়া। কিছুদিন হল রাধানাথ বাবুর চোখের সমস্যা হচ্ছে। পড়তে গেলে বা লিখতে গেলে চোখ কড়কড় করে, চোখ দিয়ে পানি পড়ে। তিনি ডাক্তারের কাছে গিয়েছিলেন। ডাক্তার বলেছে চোখের পাতায় খুশকি হয়েছে। চিরকাল তিনি জেনেছেন খুশকি মাথায় হয়, খুশকি যে চোখের পাতায়ও হয় তা তার জানা ছিল না। জগতের কত কিছুই যে জানেন না তা ভেবে সেদিন তিনি বিস্মিত হয়েছিলেন। শফিক বলল, আগে কি হেডলাইনগুলি পড়ব? রাধানাথ বললেন, পত্রিকার সবচেয়ে ভালো খবর আজকেই ছাপা হয়েছে সেটা পড়ো। এরপর পড়বে সবচেয়ে খারাপ খবর। ভালো মন্দে কাটাকাটি হয়ে যাবে। শফিক বলল, ভালো খবর তেমন কিছু পাচ্ছি না। রাধানাথ বললেন, একটা জাতীয় দৈনিকে ভালো কোনো খবর ছাপা হবে না তা হয় না। ভালো মতো খুঁজে দেখো, নিশ্চয়ই কিছু না কিছু আছে। রিকশাওয়ালা সততা, মানিব্যাগ কুড়িয়ে পেয়ে ফেরত দিয়েছে টাইপ কিছু থাকার কথা। শফিক বলল, একটা পেয়েছি, লবণের দাম কিছু কমেছে। আগে ছিল 60 টাকা কেজি, এখন হয়েছে 50 টাকা কেজি। সরকার স্থলপথে ইন্ডিয়া থেকে লবণ আমদানির নির্দেশ দিয়েছেন। রাধানাথ বিরক্ত গলায় বললেন, তুমি তো খুবই খারাপ একটা খবর পড়লে। কক্সবাজার ভর্তি সামুদ্রিক লবণ, অথচ লবণ আনতে হচ্ছে ইন্ডিয়া থেকে। হোয়াট এ শেম। এখন ভালো খবরটা পড়ো। শফিক বলল, দুটা 100 টাকার নোটের ছবি পাশাপাশি ছাপা হয়েছে। নোট দুটার নম্বর 1। খবরে বলেছে বাংলাদেশের কারেন্সি ইন্ডিয়া ছেপে দেয়। ধারণা করা হচ্ছে তারা 2 সেট কারেন্সি ছাপে, অন্য সেট তারা বাংলাদেশি পণ্য নেওয়ার জন্য ব্যবহার করে। রাধানাথ বললেন, এটা তো খুবই ভালো খবর। ভালো খবর? অবশ্যই ভালো খবর। বাংলাদেশ সরকার গাছহারা দিয়ে উঠবে, ইন্ডিয়ার প্রতি নির্ভরতা কমাবে। শফিক বলল, আপনার যুক্তি অদ্ভুত, কিন্তু ভালো। রাধানাথ বললেন, যুক্তিবিদ্যা অতি দুর্বল বিদ্যা। সব দিকে এই বিদ্যা খাটানো যায়। যাই হোক, তুমি চলে যাও, আজ আমি ডিকটেশন দেব না। আপনার কি শরীর খারাপ? চোখের যন্ত্রণা বাড়ছে, মনে হয় অন্ধ হওয়ার পথে এগুচ্ছি। এটা ভালো। কিভাবে ভালো? জগতের রূপ দেখতে হয় চোখ বন্ধ করে। হাসন রাজা তাই বলেছেন, আঁখি মুঞ্জিয়া দেখো রূপরে। জগতের রূপ দেখার জন্য তৈরি হচ্ছি। খারাপ কি? ড্রয়ারটা খোলো। শফিক ড্রয়ার খুলল। রাধানাথ ক্লান্ত গলায় বললেন, তোমার 40 টাকা পাওনা হয়েছে, 50 টাকার নোটটা নিয়ে যাও, 10 টাকা পরে ফেরত দিও। টিসিবির একটা রসিদ আছে দেখো। রসিদে হয় শার্টের জন্য 2.5 গজ কাপড় দিবে, নয়তো প্যান্ট পিস দিবে। রসিদ দেখিয়ে তোমার যেটা প্রয়োজন নিয়ে নিও। এখন বলো, মানুষের সবচেয়ে কঠিন অভাব কোনটা? খাদ্যের অভাব হয় নাই, বস্ত্রের অভাব। ক্ষুধার্ত অবস্থায় তুমি পথে বের হতে পারবে, ভিক্ষা চাইতে পারবে। নগ্ন অবস্থায় সেটা পারবে না। তোমাকে দরজা জানলা বন্ধ করে ঘরে বসে থাকতে হবে। শফিক বলল, আপনার চোখ দিয়ে পানি পড়ছে। রাধানাথ বললেন, দেখে কি মনে হচ্ছে না গভীর দুঃখে আমি কাঁদছি? মনে হচ্ছে। রাধানাথ আগ্রহের সঙ্গে বললেন, ধর্মপাশার একজন সাধুর নাম অশ্রু বাবা। তিনি ভক্তদের দেখলেই চোখের জল ফেলতেন। অশ্রু বাবার নাম ডাক শুনে একবার তাকে দেখতে গেলাম। তিনি দুহাতে আমার ডান হাত জড়িয়ে ধরলেন। তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগল। আমি আবিষ্কার করলাম তার চোখের কোনো সমস্যার কারণে তিনি অশ্রু বর্ষণ করেন। ভক্তের দুঃখে আপ্লুত হয়ে বা তার প্রতি মমতাবশত অশ্রু বর্ষণ করেন না। তার হাতটা আমার দেখার শখ ছিল। আমি বললাম, বাবা, আপনার হাতটা একটু দেখি। আমি একজন শখের হস্তরেখাবিদ। তিনি সঙ্গে সঙ্গে 2 হাত মুঠো করে চোখ মুখ শক্ত করে ফেললেন। অশ্রু বাবা এরকম কেন করলেন জানো? না, তিনি নিশ্চয়ই বড় কোনো পাপ করেছেন। তার ধারণা হয়েছিল আমি হাত দেখে সেটা ধরে ফেলব।
শফিক বলল, আপনি আমার হাতটা একদিন দেখে দেবেন না? রাধানাথ বললেন, না, হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না, মানুষের ভাগ্য থাকে কর্মে। তোমার কর্ম তো আমি দেখছি। শফিক বলল, হাতের রেখা বিশ্বাস করেন না, তাহলে হাত দেখেন কেন? রাধানাথ বললেন, ৫,০০০ বছর ধরে মানুষ ভুলের পেছনে কেন ছুটছে, কেন এই বিদ্যার চর্চা এখনও হচ্ছে, তা জানার জন্যে। এখন তুমি বিদায় হও। আজ একদিনও অনেক কথা বলে ফেলেছি, আজকের কথা বলার কোটা শেষ। আজ আর কথা বলবো না, চোখ বন্ধ করে শুয়ে থাকব। অতিভক্তির অতিব্রকী সদ্য প্রাণাপহারিণী। এর অর্থ অতিরিক্ত ভোজন এবং অতিরিক্ত বাচালতা সদ্য প্রাণনাশক। রাধানাথবাবু দরজা জানলা বন্ধ করে ইজি চেয়ারে শুয়ে পড়লেন। তিনি চিলে কোঠায় মেঝেতে পাতা শীতল পাটিতে ঘুমান। এই ঘরে কখনো না, এটা অতিথি অভ্যাগতদের অভ্যর্থনার ঘর। দেয়ালে যামিনী রায়ের দুটি দুর্লভ ছবি আছে। দুই ছবির মাঝখানে রামকিঙ্কর বেইজের ড্রয়িং। ছবিগুলি যত্নে আছে তা না, যামিনী রায়ের বুক খুলে গেছে বলে তিনি ফাঁস নেওয়ার মতো দেয়ালে ঝুলছেন। রাধানাথ সন্ধ্যা পর্যন্ত ঘুমালেন। ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন তাকে একটা প্রকাণ্ড কাঁঠাল গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। গাছ ভর্তি বিষপিঁপড়া, অর্ধেকটা লাল অর্ধেকটা কালো। বিষপিঁপড়ারা তাকে কামড়াচ্ছে। হাত পা বাঁধা বলে তিনি গা থেকে পিঁপড়া তাড়াতে পারছেন না। আশেপাশে কেউ নেই যে তিনি সাহায্যের জন্য ডাকবেন। এই স্বপ্নটা তিনি এর আগেও কয়েকবার দেখেছেন। প্রতিবারই স্বপ্নের কিছু পার্থক্য থাকে, কিন্তু মূল বিষয় এক। তিনি গাছের সঙ্গে বাঁধা, পিঁপড়ারা তাকে কামড়াচ্ছে। এই স্বপ্নের কোনো ব্যাখ্যা কি আছে? কেউ তাকে কোনো বিষয়ে সাবধান করে দিতে চাচ্ছে? সে কেউটা কে? বিশ্বব্রহ্মাণ্ডের আদিপিতা। সেই আদিপিতাকে কে সৃষ্টি করেছে? তিনি স্বয়ম্ভূ, নিজেই নিজেকে সৃষ্টি করেছেন। সেটা কি করে সম্ভব? রাধানাথ ভ্রু কুঁচকে বসে আছেন। আজ আর চিলে কোঠায় প্রার্থনা ঘরে যাওয়া হবে না। ঈশ্বরের অস্তিত্ব বিষয়ে সন্দেহজনক কোনো চিন্তা মাথায় এলে তিনি অস্থির বোধ করেন। সেদিন আর তার প্রার্থনা ঘরে যাওয়া হয় না। ১-২ দিন সময় লাগে মন ঠিক করতে। মন ঠিক হওয়ার পর জীবনযাপন স্বাভাবিক হয়ে আসে। দরজা খুলে প্রেসের পিয়ন মাথা বের করল। তার চোখে ভয়। সাধু বাবার সঙ্গে কথা বলার প্রয়োজন পড়লে সে কোনো কারণ ছাড়াই ভয়ে অস্থির হয়ে পড়ে। কিছু বলবে ফোনে? বাবু, চা দিব? না। আপনার কি শরীর খারাপ? না। আপনার কাছে একজন ভদ্রলোক আসছে, ১ ঘণ্টার উপরে হইল বইসা আছেন। আপনার সঙ্গে নাকি বিশেষ প্রয়োজন। আমি কি বলবো আপনি ঘুমে আছেন? আমি তো ঘুমাচ্ছি না। মিথ্যা বলবি কেন? ঘরে বাতি জ্বালা, ভদ্রলোককে এখানে নিয়ে আয়। বাবু, আপনাকে কি লেবু শরবত বানাই দিব? আচ্ছা, দে। ভদ্রলোকের পরনে পায়জামা পাঞ্জাবি, পায়ে চপ্পল, অত্যন্ত সুপুরুষ। এই সন্ধ্যাবেলাতেও তার চোখে কালো চশমা। রাধানাথের বিছানার কাছে রাখা কাঠের চেয়ারে তিনি মোটামুটি শক্ত হয়ে বসে আছেন। চেয়ারের হাতলে হাত রাখা, সেই হাতও শক্ত। রাধানাথ বললেন, আমার কাছে কি প্রয়োজন? ভদ্রলোক ইতস্তত করে বললেন, শুনেছি আপনি খুব ভালো হাত দেখেন, আমি আপনাকে হাত দেখাতে এসেছি। রাধানাথ বললেন, আমি নিজের শখে মাঝে মধ্যে হাত দেখি, অন্যের শখে দেখি না। ভদ্রলোক ছোট্ট নিঃশ্বাস ফেললেন। রাধানাথ বললেন, হাত দেখার এই অপবিজ্ঞানে আমার কোনো আস্থা নেই। দুর্বল মানুষ এর পেছনে ছোটে। আপনি দুর্বল হবেন কেন? ভদ্রলোক বললেন, আমি আপনার জন্য সামান্য কিছু উপহার এনেছি। দার্জিলিংয়ের চায়ের 2টা প্যাকেট। আপনি উপহার গ্রহণ করলে আমি খুশি হব। রাধানাথ বললেন, আমি উপহার গ্রহণ করলাম, কিন্তু আপনার হাত দেখব না। প্রেসে ফণি বলে এক কর্মচারী আছে, তার কাছে চায়ের প্যাকেট দিয়ে যান। ভদ্রলোক উঠে দাঁড়ালেন, বিনীত গলায় বললেন, স্যার, তাহলে যাই। আপনাকে বিরক্ত করার জন্য লজ্জিত। রাধানাথ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, বসুন, 2 হাত মেলুন। তার আগে আমার টেবিলের ড্রয়ারে একটা ম্যাগনিফাইং গ্লাস আছে, সেটা আমাকে দিন। সন্ধ্যাবেলা কেউ আমার কাছ থেকে মন খারাপ করে চলে যাবে তা হবে না। সন্ধ্যা হল বিশ্বপিতার মহেন্দ্রক্ষণ। স্যার, আপনাকে ধন্যবাদ। ছাদ থেকে ঝুলন্ত 40 ওয়াট বাল্বের আলো রাধানাথের জন্য যথেষ্ট না। রাধানাথ ম্যাগনিফাইং গ্লাস হাতে ঝুঁকে আছেন। তার চোখও সমস্যা করছে, রুমালে বারবার চোখ মুছতে হচ্ছে। আপনার নাম কি? ভদ্রলোক নড়ে চড়ে বসলেন, জবাব দিলেন না। রাধানাথ বললেন,
নাম বলতে কি সমস্যা আছে? সমস্যা থাকলে বলতে হবে না। নামে কিছু আসে যায় না, আসে যায় কর্মে। যীশুখ্রিস্টকে বিশ্ববৃষ্ট ডাকলেও তার যিশুত্ব কিছুমাত্র কমবে না। আমার নাম ফরিদ। রাধানাথ ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, আসল নাম গোপন করলেন, তাই না? ফরিদ নামেও চলবে। আপনি সেনাবাহিনীতে আছেন? আপনার হাবভাব, চোখের কালো চশমা এরকম মনে হচ্ছে। আপনি সেনাবাহিনীতে আছেন এমন তথ্য হাতে লেখা নেই, অনুমানে বললাম। আমি সেনাবাহিনীতে ছিলাম, এখন নেই। মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন? হুম। খেতাবধারী? হুম। কতক্ষণ আর হুম হুম করবেন? দু একটা কথা বলুন শুনি। কি খেতাব পেয়েছেন? হাত দেখে মনে হচ্ছে বড় খেতাব। বীরুত্তম নাকি? হুম। আপনার অপঘাতে মৃত্যুর সম্ভাবনা প্রবল, ফাঁসিতে মৃত্যু। বিশেষ আর কিছু জানতে চাইলে কুষ্ঠি তৈরি করতে হবে। চা খাবেন? না। আপনি সাহসী, একরোখা, জেদি এবং নির্বোধ। আপনার সুবিধে হচ্ছে নিজের নির্বুদ্ধিতার বিষয়ে আপনি জানেন, অন্যরা জানে না। যদি সম্ভব হয় একটা রত্ন ধারণ করবেন। রত্নের নাম গোমেদ, ইংরেজিতে বলে গার্নেট। 10 রতির মতো হলেই চলবে। আপনার এখানে পাওয়া যায়? না, আমি রত্ন ব্যবসা করি না। রত্ন কোথায় পাওয়া যাবে? ঢাকায় পাবেন না, কলকাতা থেকে সংগ্রহ করলে ভালো হয়। রাধানাথের চোখের যন্ত্রণা হঠাৎ অনেকখানি বাড়ল। তিনি রুমালে চোখ ঢাকতে ঢাকতে বললেন, আপনি কি বিশেষ কিছু জানতে চান? যুবক ইতস্তত করে বললেন, মানুষের ভাগ্য কি পূর্বনির্ধারিত? রাধানাথ বললেন, এই জটিল প্রশ্নের উত্তর আমার জানা নেই। আপনাদের ধর্মগ্রন্থ অনুসারে পূর্বনির্ধারিত। সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলেছেন, আমি তোমাদের ভাগ্য তোমাদের গলায় নেকলেসের মতো ঝুলাইয়া দিয়েছি, ইহা আমার পক্ষে সম্ভব। আপনি কোরআন শরীফ পড়েছেন? অনুবাদ পড়েছি। আগন্তুক বলল, আপনার দেয়ালে অতি মূল্যবান কিছু ছবি দেখতে পাচ্ছি। রাধানাথ বললেন, এই পৃথিবীতে মূল্যবান শুধু মানুষের জীবন, আর সবই মূল্যহীন। আগন্তুক দার্শনিক কথাবার্তার দিকে না গিয়ে বলল, ছবিগুলি অযত্নে আছে, ধুলা মাকড়সার ঝুল। আমি কি আপনার প্রেসের ছেলে ফণিকে বলে ঠিক করে দিয়ে যাব? না। আপনার কাছে নাম গোপন করেছিলাম বলে দুঃখিত। আমার নাম শরীফুল হক। আচ্ছা জনাব, যাই। ডাকনাম ডালিম। আমাকে ডালিম নামেই বেশিরভাগ চেনে। আপনি তাহলে ডালিম কুমার? যুবক জবাব দিলেন না। রাধানাথ কোনো কারণ ছাড়াই খানিকটা অস্থির বোধ করলেন। যুবক কি তার নিজের অস্থিরতা খানিকটা তাকে দিয়েছে? এই সম্ভাবনা আছে, মানুষ চৌম্বকের মতো। একটি চৌম্বক যেমন পাশের চৌম্বককে প্রভাবিত করে, মানুষও করে। 15 আগস্ট 1975, শুক্রবার ভোরবেলা বাংলাদেশ বেতার থেকে ডালিমের কণ্ঠ শোনা গিয়েছিল। এই যুবক আনন্দের সঙ্গে ঘোষণা করেছিল, আমি মেজর ডালিম বলছি। স্বৈরাচারী মুজিব সরকারকে এক সেনা অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করা হয়েছে। সারা দেশে মার্শাল ল জারি করা হল। এই প্রসঙ্গ আপাতত থাক, যথাসময়ে বলা হবে। দুঃখ দিনের গাথা একসঙ্গে বলতে নেই, ধীরে ধীরে বলতে হয়। রাত 8টা। শফিক অবন্তীর পড়ার ঘরে বসে আছে। তাকে চা দেওয়া হয়েছে। সে চায়ের কাপে চুমুক দিচ্ছে। অবন্তী এখনও আসেনি। তার দাদা সরফরাজ খান একটা বই হাতে বেতের চেয়ারে বসে আছেন। শফিক কখনো তাকে অবন্তীর পড়ার ঘরে দেখেনি। সরফরাজ বললেন, মাস্টার, তোমার ছাত্রীর পড়াশোনা কেমন চলছে? শফিক বলল, ভালো। সরফরাজ বললেন, গৃহশিক্ষক বিষয়টাই আমার অপছন্দ। আইন করে গৃহশিক্ষকতা উঠিয়ে দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। কেন জানো? জি না। ছাত্রছাত্রীরা গৃহশিক্ষকের উপর নির্ভরশীল হয়ে পড়ে। নিজেরা কিছু বুঝতে চায় না, কষ্ট করতে চায় না। আমার কথায় যুক্তি আছে না? জি আছে। সরফরাজ বললেন, নৈতিকতার বিষয়ও আছে। ছাত্রীরা প্রেম শেখে গৃহশিক্ষকের কাছে। তোমাকে কিছু বলছি না, তুমি আবার কিছু মনে করো না। আমি ইন জেনারেল বলছি। গৃহশিক্ষক ও ছাত্রীর প্রেম কোত্থেকে শুরু হয় জানো? শরীফ অস্বস্তির সঙ্গে বলল, না। শুরু হয় টেবিলের তলায় পায়ে পায়ে ঠুকাঠুকি থেকে, তারপর বই লেনদেন, বইয়ের পাতার ভেতরে চিঠি। সরফরাজ হয়তো আরও কিছু বলতেন, তার আগে অবন্তী ঢুকল। সে অবাক হয়ে বলল, দাদাজান, তুমি এখানে কেন? সরফরাজ বললেন, আমি এখানে থাকতে পারব না।
না, তুমি থাকবে তোমার ঘরে। মাস্টার তোকে কিভাবে পড়ায় দেখি, এক একজনের পড়ানোর টেকনিক এক এক রকম। শফিকের টেকনিকটা কি জানা দরকার। অবন্তী বলল, কোনো দরকার নেই, তাছাড়া আমি পড়ব না, স্যারের সঙ্গে গল্প করব। গল্প করবি? সব দিন পড়তে ভালো লাগে না, তখন গল্প করতে হয়। সরফরাজ বললেন, কি গল্প করবি আমিও শুনি, শ্রোতা যত ভালো হয় গল্প তত জমে। অবন্তী বলল, দাদা যান, আমি এক একজনের সঙ্গে এক এক ধরনের গল্প করি, তুমি ওঠো তো। সরফরাজ উঠে দাঁড়ালেন। অবন্তী বলল, যাওয়ার সময় দরজাটা ভিড়িয়ে দিয়ে যাবে এবং অবশ্যই বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে থাকবে না। সরফরাজ বিড়বিড় করে কিছু বললেন, পরিষ্কার বোঝা গেল না। অবন্তী শফিকের সামনে বসতে বসতে বলল, দাদাজানের স্বভাব মাছির মতো, খুব বিরক্ত করতে পারেন। শফিক জবাব দিল না। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনায় সে বিব্রত বোধ করছে। সে তার দুই পা যথাসম্ভব ভেতরের দিকে টেনে বসেছে, মনে করার চেষ্টা করছে কখনো কি অবন্তীর পায়ের সঙ্গে তার পা লেগেছে। অবন্তী কালো রঙের চামড়ার ব্যাগ নিয়ে বসেছে। সে ব্যাগ খুলে পারফিউমের শিশি টেবিলে সাজাচ্ছে। অবাক হয়ে তাকিয়ে আছে শফিক। অবন্তী বলল, স্যার, এখানে 16টা শিশি আছে। আপনি প্রতিটি পারফিউমের গন্ধ শুঁকবেন, তারপর বলবেন সবচেয়ে সুন্দর গন্ধ কোনটা, সবচেয়ে কম ভালো গন্ধ কোনটার। শফিক বলল, আচ্ছা ঠিক আছে। অবন্তী বলল, আমার 16তম জন্মদিন উপলক্ষে আমার মা 16টা পারফিউম পাঠিয়েছেন। তিনি জানতে চেয়েছেন কোনটার গন্ধ আমার সবচেয়ে ভালো লাগল। শফিক বলল, উনি নিশ্চয়ই জানতে চাননি আমার কোনটা ভালো লাগল। অবন্তী বলল, উনি জানতে চাননি, কিন্তু আমি জানতে চাচ্ছি। আচ্ছা স্যার, আপনি কি জার্মান ভাষা জানেন? শফিক বলল, বাংলা ভাষাই ঠিকমতো জানি না, জার্মান ভাষা কিভাবে জানব? কেন বলো তো? অবন্তী বলল, আমি একটা লেখা লিখেছি, আমার অভিজ্ঞতা নিয়ে লেখা। আমি এই লেখাটা আমার মাকে পড়াতে চাই। মা স্প্যানিশ ও জার্মান ছাড়া অন্য কোনো ভাষা জানেন না। তিনি যখন আমাকে চিঠি লেখেন তখন সেই চিঠি কাউকে দিয়ে ইংরেজিতে অনুবাদ করিয়ে দেন। অবশ্য মূল চিঠি সবসময় সঙ্গে থাকে। শফিক বলল, আমার পরিচিত একজন আছেন, নাম রাধানাথ। তিনি পৃথিবীর অনেক ভাষা জানেন, বিরাট পণ্ডিত মানুষ। তবে জার্মান ভাষা জানেন কিনা আমার জানা নেই, আমি খোঁজ নেব। অবন্তী বলল, চুপ করে বসে থাকবেন না স্যার, গন্ধ পরীক্ষা শুরু করুন। ভালো কথা, আপনি কি বাসি পোলাও খান? আমার জন্মদিনে একগাদা খাবার রান্না হয়েছে, শুধু একজন গেস্ট এসেছে, আর কেউ আসেনি। আপনাকে কি টিফিন ক্যারিয়ারে করে কিছু খাবার দিয়ে দেব? শফিক বলল, দাও। একটা পেন্সিল দিতে পারবে? পারব। পেন্সিল দিয়ে কি করবেন? শফিক ইতস্তত করে বলল, তোমার একটা ছবি আঁকব। পেন্সিল পোর্ট্রেট? আপনি পোর্ট্রেট করতে পারেন? পারি। কোত্থেকে শিখেছেন? নিজে নিজেই শিখেছি। কিছু বিদ্যা আছে মানুষের ভেতর থাকে, সে নিজেও তা জানে না। অবন্তী আগ্রহ নিয়ে পেন্সিলের সন্ধানে গেল। শুনছিলেন হুমায়ুন আহমেদের উপন্যাস দেয়াল। আজ পড়ছিলাম এর প্রথম পর্ব। উপন্যাসটি শুনতে আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরু সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।